ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় নতুন করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন অবশ্যই দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হচ্ছিলেন অনেক আগে, তারপরে শঙ্কর আঢ্য এবং বাকিবুর রহমান। কিন্তু তারপরেও রেশন দুর্নীতির চক্র যে সক্রিয় রয়েছে তা কিন্তু আবারও সামনে চলে এলো। শুধু তাই নয়, এবার সংসদে কিন্তু নতুন ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে এই তাদের দাবি। আর অন্যদিকে কেন্দ্রের মনোমতো নাটক না হওয়ার কারণেই একেবারে নির্দিষ্ট কিছু নাটকের দলের কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়া হলো, এমনটাই অভিযোগ উঠছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, অশোক ভট্টাচার্য এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর পর এবার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান। রেশন দুর্নীতিতে ইডির জালে আরও এক তৃণমূল নেতা। ইডি সূত্রে দাবি 4টি চালকল সামনে রেখে 45 কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তাঁর দাদা আলিফ। অভিযোগ, এই বিপুল টাকার মধ্যে প্রায় 6.5 কোটি তাঁদের নিজেদের অ্যাকাউন্টেই ঢুকেছে। এছাড়া তাঁদের চালকলের বিভিন্ন কর্মীর অ্যাকাউন্টে ঢুকেছে 16 কোটি টাকা। ইডি সূত্রে দাবি আলিফের দেগঙ্গার বাড়ি থেকে 11 লক্ষ টাকা ও রাইস মিল থেকে 14 লক্ষ টাকা উদ্ধার হয়। এছাড়াও 16টি মোবাইল ফোন ও 22টি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু এত নগদ টাকা এলো কোথা থেকে? টাকার উৎস কি? এর সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? ইডি সূত্রে দাবি এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলিফ। ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতিতে তৃণমূল নেতার ভাই আলিফ নূরের চালকলকে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। সূত্রের খবর, 2007 সালের পর থেকে দুটো চালকল ছিল আনিসুর ও আলিফের। 2017-র পর আরও দুটি চালকল নেন তারা। এই দুই ভাইয়ের 4টি চালকলের কথা উঠে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। বিভিন্ন সূত্রে যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই ধান সংগ্রহ হয়েছে এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। সবাই এরা তৃণমূলের নেতা, সবাই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। দেগঙ্গার মতন জায়গায় ব্লকের কি সহসভাপতি না কি একটা হবে, স্থানীয় নেতা বাড়ি দেখেছেন। তৃণমূলের এই হচ্ছে হাল। এরা ভোট ক্যাপচার করবে, ভোট অর্গানাইজ করার জন্যই এরা তৃণমূলের নেতা এবং সেই কারণেই টাকার মালিক, বেআইনি টাকার মালিক। আর বেআইনি টাকা এবং লুট, এটাই তৃণমূলের কাজ। এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে। কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক। এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। কিন্তু বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেন এমনভাবে পরিচালিত না হয় যে তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নেয়। আমি আলোচনা শুরু করবো, রাহুল দাকে দিয়ে প্রথমেই শুরু করবো। কুণাল ঘোষের একেবারে শেষ লাইনটা দিয়ে আলোচনায় আসবো। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা, প্রসঙ্গটা হচ্ছে, সূত্রটা শুরু হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দিয়ে, যে চিঠিতে কিন্তু নাম ছিল কাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে। তার মধ্যে একটা ছিল শেখ শাহজাহান, একটা ছিল ডাকু, একটা ছিল মুকুল, যার মানে হচ্ছে শঙ্কর আঢ্য এবং তার পাশাপাশি এই আলিফ। অর্থাৎ এদের তিনজনের পদ যদি আপনি দেখেন, তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী সভাপতি ছিলেন শেখ শাহজাহান এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, বনগাঁ পুরসভা। অন্যদিকে আলিফ, যার ভাই মানে দাদা হচ্ছেন আনিসুর রহমান, যিনি কিনা তৃণমূলের দেগঙ্গার ব্লক সভাপতি। তৃণমূলকে বদনাম করার চেষ্টা। না দেখো, সব কিছুর একটা ধারাবাহিকতা থাকে। তুমি যদি বলো যে দুর্নীতি সমানে হয়ে চলেছে, আপনারা লাইন হচ্ছেন, বারবার তৃণমূল কংগ্রেসের নাম উঠছে, বারবার তৃণমূলের নেতারা জেলে যাচ্ছে, উল্টো দিকটাও সত্যি। এটা যেমন যদি তোমার কথা অনুযায়ী এদের অভিযোগটা সত্যি হয়, এটা তো সম্পূর্ণ অভিযোগ। এবং অভিযোগ সবটাই অভিযোগ, আজ প্রমাণিত হয়নি কিছু, কিন্তু যদি হয়ে থাকে মানলাম সবকটাই সত্যি। প্রত্যেকের বিহাইন্ড হওয়া উচিত, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু
যেটা কথা সেটা হচ্ছে সারদা থেকে, নালদা থেকে, মদন মিত্র থেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আজ অব্দি যতজন অ্যাকিউজড হয়েছেন আজ অব্দি কেন তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়নি, কেন চার্জশিট ফ্রেম হয়নি, কেন আজ অব্দি অপরাধ প্রমাণ করা যায়নি, বারবার কেন এই অভিযোগের তথ্য নিয়ে এজেন্সির কথা ধ্রুব সত্য বলে বারবার তৃণমূলকে ম্যানেজ করা হচ্ছে। হলে বেরিয়ে আসুন। আমি যদি এজেন্সির কথা বাদই দিই, আমি এজেন্সির কথা বাদই দিচ্ছি, আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। জ্যোতিপ্রিয় মল্লিক যিনি নাকি একেবারে 2011 থেকে 10 বছর পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন, তারপরে তাকে সরানো হলো এসেনশিয়াল কমোডিটি কর্পোরেশনের, তাকে চেয়ারম্যান করা হলো যখন তিনি বনমন্ত্রীও ছিলেন। সেখানে প্রমাণিত যে তিনি এগ্রিমেন্ট পাওয়া গিয়েছে বনমন্ত্রীর দপ্তরে অরণ্য ভবনে বসে তিনি এসেনশিয়াল কমোডিটিজের সংক্রান্ত কথাবার্তা বলছেন কৃষকদের সঙ্গে, সেখানে তাদের সঙ্গে তিনি এগ্রিমেন্ট করছেন ধান কেনা বেচায়, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তুমি কার কথা বলছো? এজেন্সির কথা বলছো তো? এগ্রিমেন্ট গুলো তো আমরা দেখতে পেয়েছি, এজেন্সি তো এগ্রিমেন্ট গুলো দেখিয়েছে। সবকিছু না, আজ অবধি কোনো জুডিশিয়ারি কোনো কিছু এখন অবধি প্রমাণ করে দেননি যে সব কে অপরাধী কে অপরাধী। কিন্তু আমার বক্তব্য একটা, আজকে দাঁড়িয়ে যে এজেন্সি এত তৎপর, যে এজেন্সি এতটা অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ বলো যে রাদার, তাহলে আজকে বিচারপতিরা বারবার উষ্মা প্রকাশ করেছেন কেন তদন্তের গতিপথকে নিয়ে, কেন বারবার এত বিলম্বিত লয় হচ্ছে, কাদের স্বার্থে হচ্ছে? ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ছে কি একেবারেই আদালত কিন্তু বিলম্বিত লয় এই প্রসঙ্গ তোলেনি। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, একেবারেই প্রমাণের কথা বারবার বলছেন রাহুল বাবু, কিন্তু এখানে যদি আমরা ধরি সেই 2020 সাল থেকে প্রথম কিন্তু এ রাজ্য পুলিশই 4টে এফআইআর করেছিল, নদিয়া জেলা থেকে 4খানা এফআইআর হয়েছিল 2020 সালে, 4 বছর কেটে গেল সেই এফআইআর, এবং সেখানে কিন্তু কোথাও এই শেখ শাহজাহানের নাম ছিল না, এই আনিসুরের নাম ছিল না, এবং সেখানে কিন্তু এই শঙ্করাঢ্যর নামও কিন্তু ছিল না। তদন্ত যত এগিয়েছে তত কিন্তু এদের নামগুলো প্রকাশ্যে এসেছে, এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটাও অফিসিয়ালি অস্বীকার করার জায়গায় কি রয়েছে? তাহলে রাজ্য পুলিশ কি তদন্ত করেছিল, কি চার্জশিট, কি এফআইআর দিয়েছিল? দেখুন, এই রেশন দুর্নীতি যদি আপনি অ্যানালিসিস করেন, এটা কিন্তু বর্তমান শাসক দল জানতো। 4টে এফআইআর হয়েছে এবং পুলিশ তদন্ত করেছে। পুলিশ কি তদন্ত করেছে আপনারা ভালোভাবে জানেন। একটা তদন্তেরও কোনো ফলাফল হয়নি। পরে যখন জানা গেল যে এই দুর্নীতি যখন ইডিকে দেওয়া হলো, ইডি কিন্তু খুঁজে বার করলো এই আজকে শঙ্কর আড্ডির নাম আসছে, আজকে শাহজাহানের নাম আসছে, আজকে বাকি বোর্ডের নাম আসছে, এই যে আনিসের নাম আসছে, এটা কিন্তু ইডি বার করেছে। ইনভেস্টিগেশন যত চলবে তত বেশি আপনার ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। এবং ইডি আপনি বলছেন তদন্তর যে এখনও ফলাফল হয়নি, কিন্তু মনে রাখবেন ইডি কিন্তু একটা চার্জশিট সাবমিট করেছে। যখন চার্জ ফ্রেম পড়েছে তখন কিন্তু ইডির দায়িত্ব অনেকটা কমে গেছে, কারণ চার্জ অলরেডি সাবমিট করেছে, এখন এটা সাবজুডিস, দেখা যাক কী করা যায়। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে রেশন দুর্নীতি যেটা হয়েছে, এটা যেই বর্তমান শাসক দল উড়িয়ে দিতে পারে না, কারণ ওদের অনুমতি ছাড়া, ওদের ট্যাসিট যদি সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না। যদি শাসক দল সত্যি মানে তাদেরকে যদি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোথাও মেলাইন করার উদ্দেশ্য থাকতো অশোকবাবু, তাহলে শাসক দল শেখ শাহজাহানকে পদ থেকে কেন সরালো? শঙ্করাঢ্য গ্রেফতার হওয়ার পরে শাসক দল সরব হলো কেন? এবং তখনই কিন্তু তারা দায় ঝেড়ে ফেলার খেলাটা শুরু করলো। যদি তাদের কোনো ইনভলভমেন্ট নাই থাকবে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাই থাকবে, তাহলে শাসক দল কনসার্ন হচ্ছে কেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে দুর্নীতি নিয়ে আজকে কথা হচ্ছে এখানে, খাদ্য দুর্নীতি, আমি সমস্ত দুর্নীতি তাকে কন্ডেম করা উচিত, মানে কিন্তু মানুষের মুখের খাওয়ার ভাবা যায়, মানে চাল আসছে সেই চাল, করোনার সময়কার চাল, মানুষ খেতে পারছে না দুমুঠো, সেইটা নিয়ে একটা বিশাল বড় দুর্নীতি। মানে কোনো সভ্য দেশের সভ্য মানুষ এটা সমর্থন করতে পারে বা তাকে আড়াল করতে পারে, আমার এটা মনে হয় না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, ইডি বা এই ধরনের যে এজেন্সিগুলো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিজেপি করায়ত্ত করে নিয়েছে। কিভাবে ব্যবহার করছে? মানে 2 রকমভাবে ব্যবহার করছে। আপনি দেখুন, রাহুল গান্ধী বলেই দিয়েছেন একটা কথা, যে আমাকে ইডির ভেতরের লোক বলেছে যে আপনাকে ডাকতে আসবে, তা আমি বলেছি ভাই আসো, চা বিস্কুট দিয়ে তোমাকে অভ্যর্থনা করবো। যার গার্ডস আছে সে এটা করতে পারে, যার গার্ডস নেই বিজেপি 2 রকমভাবে খেলবে, চাপ দেবে, সব কিছু করবে, কিন্তু যে মাথা নত করে যাবে, কারণ যার লুফলস আছে সেই এই ধরনের কাজগুলো করবে। 1 নম্বর। 2 নম্বর কথা। 3 নম্বর কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরে নিন যে ইডি এবং ইডি বলছে সিবিআইকে তথ্য দিচ্ছে না। ভাবুন, এই অভিযোগ কে করছে? সিবিআই করছে। সিবিআই এই অভিযোগ করছে। তাহলে যে কথাটা রাহুলদা বলছেন সে কথাটাও আমি বলছি, ইডি কিংবা সিবিআই বা এজেন্সিগুলো তৃণমূলের ভেতরে কার স্বার্থ রক্ষা করার
চক্রান্তে রয়েছে, এটা কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন। একেবারে বিজেপির প্রতিক্রিয়া অবশ্যই আমরা নেব, তবে দেখাবো আপনাদের যে ইডি কি দাবি করছে যে দিনের পর দিন আসল কৃষকদের প্রাপ্য টাকা কিভাবে আত্মসাৎ করা হয়েছিল। আসলে চালকলের শ্রমিক, কিন্তু তাদেরই কৃষক বলে দেখিয়ে তোলা হতো টাকা, তারপর চালকলের মালিক হয়ে সেই টাকা পৌঁছতো মন্ত্রী অবধি। এভাবেই দিনের পর দিন আত্মসাৎ করা হচ্ছিল আসল কৃষকদের প্রাপ্য কোটি কোটি টাকা, আর তাতেই ফুলে ফেপে উঠছিলেন প্রভাবশালীরা। সব জানতেন তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই চালকল মালিক আলিফ নূর, এমনটাই দাবি করেছে ইডি। তাদের আরও দাবি, দুই ভাইয়ের চালকলে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার হয়েছে, তার মধ্যে কৃষক বলে অনেকের নাম ছিল, কিন্তু বাস্তবে এই ব্যক্তিদের কোনো অস্তিত্বই মেলেনি। এরপরই তদন্তে নেমে জানা যায় এসব ভুয়ো নাম, ভুয়ো কৃষকদের নাম সামনে রেখেই দিনের পর দিন টাকা তোলা হতো বলে অভিযোগ। ইডি সূত্রে দাবি, কখনো নিজেদের চালকলের কর্মীদেরই কৃষক সাজিয়ে তাদের নামে ধান বিক্রির হিসাব নথিভুক্ত করা হতো, তারপর কৃষকদের প্রাপ্য টাকা ভুয়ো কৃষকদের অ্যাকাউন্ট হয়ে ঘুরপথে ঢুকতো আলিফ নূর ও আনিসুর রহমানের অ্যাকাউন্টে। সর্বনীতি শুধুমাত্র ভুয়ো কৃষক এমনটা নয়, তদন্তের পরতে পরতে দেখা গিয়েছে যে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টও তৈরি করা হয়েছে। এক এক দিনে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে। মানে কোথাও শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে রেশনের দুর্নীতির একটা অদ্ভুত মিল কিন্তু দেখা গিয়েছে, এবং আখেরে কমিশন বা মুনাফা যাই বলুন সেটা কিন্তু পৌঁছেছে গিয়ে বালু মল্লিকের বাড়িতে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, বাকিবুর রহমান অ্যারেস্ট হয়েছিলেন 14 অক্টোবর, মানে 10 মাস কেটে গিয়েছে। তারপর এখন এই আনিসুর, যিনি কিনা এখনো তৃণমূলের ব্লক সভাপতি, এবং তার যিনি ভাই আলিফ নূর, এরা দুজনে গ্রেফতার হচ্ছেন। তার মানে এই বিগত 10 মাসে একদিকে এজেন্সি তৎপরতা দেখাচ্ছে, তদন্ত চলছে, তল্লাশি চলছে, তার পাশাপাশি চক্রটাও সমানভাবে অ্যাক্টিভ। দেখুন, বিষয়টা হচ্ছে যে বিবেকবান বালুবাবু, কেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বিত্তবান চাই না, আমরা বিবেকবান চাই। তাই আমরা বিবেকবান বালুবাবুকে প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা সুদ দেয়া হতো। তথ্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম আনিসুর রহমান এবং আলিফ নূর 10 লক্ষ টাকা প্রত্যেক মাসে সুদ দেয়া হতো। কেমন? এখন দেখুন, এই বালুবাবুরই আপনাদের আর্কাইভে নিশ্চয়ই পাবেন, এই বালুবাবুরই যখন রেশন দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তখন বড় বড় ভাষণ বলেছিলেন, 2 পয়সার যদি দুর্নীতি হয় কাউকে রেয়াত করব না। এরপর যখন পেঁয়াজের খোসার মতন দুর্নীতিতে বালুবাবু জড়াতে শুরু করলেন, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বিশ্বাস করি না বালু এসবের মধ্যে আছে। বালুকে যদি জড়িয়ে ফেলা হয় তাহলে আমি বিজেপির বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে মামলা করব। আজকে উনি কি বলবেন? কেমন? এই যে আনিসুর রহমান এবং আলিফ নূর, যাদের বিদেশ এবং মুকুল বলে ডাকা হতো, এবং তাদের চালকল থেকে 45 কোটি টাকা পাওয়া গেছে, এবং তারা 10 লক্ষ টাকা মাসে সুদ দিত। কিন্তু তৃণমূল কংগ্রেস তো এখানেই বলছে যে তাহলে ইডির এত ধীর গতিতে এগোনো কেন? দেখুন দেখুন, তৃণমূল ক্ষেত্রে অতীতেও তো চার্জশিট ফ্রেম হয়নি। তৃণমূল কংগ্রেসের এটাই, তৃণমূল কংগ্রেস কি বলছে সেটার অনুযায়ী নিশ্চয়ই তদন্ত হবে না। বড় মেজো এখনো বাকি আছে, এটা সেজবাবুকে ধরা হয়েছে, এখনো বড় মেজো বাকি। অতএব নিশ্চয়ই বড় মেজোকে ধরবার জন্য যে যে পদ্ধতি, যে যে ভাবে গেলে পরে আমরা যদি বড় মাথা, বড় বালুবাবু সেজো মাথা, বড় মাথা মেজো মাথা বাকি আছে। এবং আমি আপনাকে একথাও বলছি, আমি 1 মিনিট শেষ করে নি, আমি আপনাকে একথাও বলছি যে যখন এই পুরো তদন্তটা শেষ হবে তখন বোঝা যাবে যে এই যে আমরা কিছুই জানি না, যখন তখন দিদি একদম ওনার সাথে আমি একমত একবার কুসুমিতা। কেন এজেন্সি কেন তৃণমূল কংগ্রেসের কথাই চলবে? বিজেপি আছে যেখানে তৃণমূল কংগ্রেস কেন চলবে? বিজেপি চলবে একজনের কথা, সেটা এজেন্সিগুলো চলবে একজনের কথা, তার নাম বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এবং আজকে দাঁড়িয়ে এই যে বড়বাবু মেজবাবুর কথা বলছে, অদ্ভুতভাবে ওই কাঁথির মেজবাবু তার নাম কিন্তু আসে না। তিনি সর্বপ্রতি কিন্তু দলের বিরোধী। কিন্তু সুব্রতদা, এখানে প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জানে কি জানে না? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে কি জানে না। দেগঙ্গার যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনিও অ্যারেস্ট হয়ে গেলেন এবং তার কাস্টাডি হয়ে গেল 14 তারিখ পর্যন্ত। কিন্তু
তৃণমূল কংগ্রেস জানে কি জানে না, প্রাথমিক প্রশ্নটা তো এখানে উঠবে। 10 বছর খাদ্যমন্ত্রী থাকার পর যখন বনমন্ত্রীর পদে আনা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে, তার সঙ্গে তাকে এসেনশিয়াল কমোডিটির চেয়ারম্যান করার প্রয়োজনীয়তাটা কি হলো? তিনি বছরের পর বছর ধরে যে এই চক্রটা চালিয়ে চলেছিলেন, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সেই বক্তব্য আমরা বারবার শুনিয়েছি যেখানে তিনি বলছেন আমি চেয়ারে বসেই দেখেছি এত সাংঘাতিক দুর্নীতি, আমি কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব নিজেই খুঁজে পাচ্ছি না। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ একের পর এক বাকিবুর রহমান, দুবাইতে 80 লক্ষ না কত টাকার কোটি কোটি টাকার ফ্ল্যাট রয়েছে, এখানেও দুবাই জব। তৃণমূল জানতো না? আমি তো তৃণমূল কিছুই জানতো না, কারণ ওই খাদ্যমন্ত্রীকে 10 বছর পর যখন সরানো হলো, যখন বুঝতে পারলো যে দুর্নীতিটা সামনে এক্সপোজড হয়ে যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম রাজনৈতিক জীবনের প্রথম 5 জনের মধ্যে তো বালু একজন, ফলে ওকে সেভ করবার জন্য। কিন্তু একই সঙ্গে এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, এসেনশিয়াল কমোডিটিটা বালুর হাতে রাখতে হলো, কারণ ওই 10 বছর ধরে যে সাইফানিং হয়েছে, সেই সাইফানিংয়ের টাকা কোন অবধি গেছে এখানে বোঝা যায়। 2 নম্বর কথা হচ্ছে যে ইডির জাল, ওই জাল দিয়ে যে কোনো মাছ বেরোয় আর কোনো মাছ ধরায় এটা কেউ বোঝে না। যে আমি রাহুলের সাথে একমত যে কি হচ্ছে এটা, সারদা নারদা থেকে কিছুই হচ্ছে না। আর দেখুন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যত ক্ষীণ হচ্ছে, পার্লামেন্টে ভাইপোর কণ্ঠস্বর তত হচ্ছে গিয়ে সচল হচ্ছে। এইখানেই সম্পর্ক, এখানেই আমাদের কথা। বারবার বলছি, ইডি এবং সিবিআইকে দিয়ে অমিত শাহ যে অক্সিজেন দিচ্ছে, মাথায় অক্সিজেন কম হওয়া তৃণমূল কংগ্রেসকে, এইটাই হচ্ছে গিয়ে মানুষের কাছে এক্সপোজড হয়ে যাচ্ছে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যাচ্ছে জালে ইডি, এত শক্তিশালী জাল, আর পশ্চিমবাংলার জাল এত দুর্বল জাল যে জালে বালু অবধি যায়, তারপর আর যায় না, কালু অবধি যায় না, ফলে কালু অবধি যেতে হবে কালীঘাটে। সেই কারণেই হচ্ছে কি আমরা এই কথা মানুষের কাছে বলছি। সেই সক্রিয়তা দেখাতে হবে এজেন্সিকে, এবং বারবার এজেন্সিকে নিয়ন্ত্রণ করার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। না সেটা তো বিরোধীরা বলবেনই, কিন্তু আজ এজেন্সিরা ছিল, কাজ করলেন বলেই, নিরপেক্ষভাবে কাজ করলেন বলেই আমরা পার্থবাবুকে ভেতরে দেখলাম, আমরা বালুবাবুকে ভেতরে দেখলাম, আবার কেষ্টমণ্ডল সিবিআই এর হাতে জামিনও পেয়ে যান, হাটের তলায় টাকার পাহাড় দেখলাম। ঠিক ঠিক বাংলার মানুষ দেখলো যেভাবে অনুব্রত মণ্ডলকে, যেভাবে এক মিনিট অশোকদা, যেভাবে অনুব্রত মণ্ডলকে একেবারে ঠাকুর ঘর থেকে রীতিমতো হাত ধরে টানতে টানতে সিবিআই আধিকারিকরা নিয়ে গেলেন, এতদিন রাখার পরে সিবিআই আধিকারিকরা কি করলেন যাতে তাকে জামিন দিতে হলো? এখন ইডির মামলায় শুধুমাত্র তিহার জেলে রয়েছেন অনুব্রত, এবং কোথাও একটা আশঙ্কা রয়েছে সেখানেও তিনি ছাড়া পেয়ে যেতে পারেন। না শুধু ইডির মামলায় নয়, গিলোটিন স্টিকে এনআইএর মামলাতেও উনি আছেন। অশোকদা, ব্যাপারটা হচ্ছে আমি কুসুমিতা, আমার মনে পড়ে যাচ্ছে পেঁয়াজ কাটা নাট, বোঝো পেঁয়াজ কাটা নাট, মানে যে নাটের পেঁয়াজ কেটে যায় না, একই জায়গায় ঘুরতে থাকে, একই জায়গায়। ইডি আর সিবিআই যখন এ রাজ্যে আসে, জগা, পচা, হেদো, কালু, চন্দন, কুন্তল, শান্তনু, পার্থ, অপা, গপা, সপা, এইভাবে পেঁয়াজ মানে নাট কেটে গেছে, তো পেঁয়াজ কেটে গেছে, একভাবে ঘুরছে, আর কোথাও গিয়ে পৌঁছতে পারে না, কালীঘাট অব্দিও যেতে পারে না, কামাখ্যাস্ট্রিট অব্দিও যেতে পারে না। এইটাই হচ্ছে ট্র্যাজেডি। রাশিয়ান দুর্নীতি মামলার চার্জশিটে ইডি দাবি করেছিল বাকিবুর সামনে থেকে কাজ করলেও দুর্নীতির ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই। দুর্নীতির কালো টাকা সাদা করার পরিকল্পনাও ছিল তারই। ইডির চার্জশিটে দাবি কালো টাকা সাদা করতে পরিবারের সদস্য ভুয়ো কোম্পানির কর্মীদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। শুক্রবার রাশিয়ান দুর্নীতির মামলায় ইডির তরফে আদালতে দাবি করা হয় দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূরের কাছ থেকে নিয়মিত টাকা পৌঁছতো জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। প্রতি মাসে জ্যোতিপ্রিয়কে 10 লক্ষ টাকা করে সুদ দিতেন তৃণমূল নেতা আনিসুর রহমানের দাদা আলিফ নূর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন তার মেয়ের কাছে যে চিঠি উদ্ধার হয় তাতে শেখ শাহজাহান, শঙ্কর আঢ্যর পাশাপাশি নাম ছিল দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূরের। তবে সেখানে আলিফকে মুকুল বলে উল্লেখ করা হয়েছিল। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, সর্বরীতি যেমনটা অভিযোগ করছেন, মানে একদিকে আপনি যেমনটা বলছেন যে কেন্দ্র সত্যি তো এতদিন ধরে এজেন্সিগুলো তাহলে কি করছে, সারদা নারদা, এদের ক্ষেত্রে ফাইনাল চার্জশিট কোথায়, ব্যবস্থা কোথায় হচ্ছে? তৃণমূল কংগ্রেস চায় একটা ব্যবস্থা হোক, একটা হিললে হোক, কিন্তু সর্বরীতি যে অভিযোগটা করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকই শেষ নয় বা ওদিকে অনুব্রত মণ্ডলই শেষ নয়, এখানে আরো মাথা আছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা বিরোধীরা করবে যে এ রাজ্যের ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না মাথা ধরার ক্ষেত্রে, তাহলে আপনার উত্তর পাওয়া গেল? না বিরোধীরা, আমার এখানে দুজন বিরোধী বসে আছে পরপর, কিন্তু আমার কাছে একটা স্পষ্ট কথা, বিরোধীরা অন্তত একটা জায়গায় তো একমত হবে যে তদন্তটা নিরপেক্ষ হচ্ছে কিনা। ওরা যেদিকে অ্যাঙ্গেলটা, ওদের ভিশনটা যেদিকেই থাক না কেন, যে কোথাও
কেজরিওয়ালকে গ্রেফতার করার ক্ষেত্রে বা হেমন্ত সোরেনকে গ্রেফতার করার ক্ষেত্রে এজেন্সির যে তৎপরতা দেখা যায়, এ রাজ্যে মাথা ধরার ক্ষেত্রে কি সেই তৎপরতা দেখা যায়? আপনারা তো নিজেরাই বলছেন শান্তনার সমাধান কোথায়? রাহুল এইটা বলো, আমি বলিনি, যেখানে দাঁড়িয়ে বিরোধীরা বারবার যে প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে কোথাও সেট আপ ঘটাবের প্রশ্ন, আরে সেট আপ ঘটাবের থেকে তো সবচেয়ে বেশি মেলাইন যদি কই হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার যদি ডেকে থাকে সেটা সিবিআই বিডি, আজকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি হেকেল করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস। না আমার জেলে থাকার কথা, শুরু আমি শেষ করি। সেটা কিন্তু আইওয়াশ বলছে বিরোধীরা। তাহলে না না, আইওয়াশের যদি তাই হতো আমরাও তো জিজ্ঞেস করছি আইওয়াশ যদি হয়ে থাকে বেরোক না, আজকে দাঁড়িয়ে বেরোক, কে আছে কে মাথা নাই, কিন্তু সেটা নিরপেক্ষ হওয়া দরকার। আজকে ইডি সিবিআই সারা ভারতবর্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে এই কংগ্রেস, যখন রাহুল গান্ধীকে ডাকে তখন ইডি হয়ে যায় খারাপ, আর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ইডি হয়ে যায় খুব ভালো। এটা অদ্ভুত একটা দ্বিচারিতা। সুতরাং ভারতবর্ষে দাঁড়িয়ে এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই দুর্নীতির জট ছড়াতে এই এখনো পর্যন্ত আমরা সবটাই জানি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, আদালত আস্থা রেখেছে এজেন্সির উপরে, তাহলে সেই এজেন্সি সত্যি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয় সেটাও তো আদালতের সামনেই তাদেরকে প্রমাণ করতে হবে। সবটাই তো রাজনৈতিক তরজার বিষয় নয়। দেখুন, রাজনীতি এবং আইন দুটোকে আপনি সেপারেট করে দিন, একদম সেপারেট করে দিন। কারণ ইনভেস্টিগেটিং এজেন্সি যখন ইনভেস্টিগেশন করে তাকে কোড অফ কন্ডাক্ট মেনে ল মেনে তাদের করতে হয়। এবং আপনারা দেখেছেন যে এই যে আপনার রেশন দুর্নীতি কেসটা আস্তে আস্তে কীভাবে আনফোল্ড হচ্ছে। কারণ পিএমএল একটা যে কেস হচ্ছে সেটা হচ্ছে নট অনলি মানি, সাইফনিং অফ মানি, সে মানিটা গেল কোথায়, ইউজ অফ মানি, টেলটা তাকে ধরতে হয়। টেল ধরতে দেখা যাচ্ছে যে বাকিবুর রহমান, সেখান থেকে আমরা পাই যে বনগাঁয় আমরা দেখলাম শঙ্কর আড্ডি থেকে শাহজাহানের নাম বেরোলো, এবং এই যে বেরোচ্ছে এখন দেখছেন আমরা আনিসুর এবং আনিসের নাম বেরোচ্ছে। এবং অনেক দেখবেন যত ডকুমেন্টারি, আর একটা জিনিস বলছি, পিএমএল অ্যাক্ট বিশ্বাস করে ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স না হলে এই কেস স্ট্যান্ড করবে না। আজকে এক মিনিট বলতে দিন, প্রশ্ন করুন 100 বার করুন, কিন্তু কথাটা হচ্ছে যে যেসব ডকুমেন্ট এই যে ইডি বা যে কোনো এজেন্সি আমি বলছি পারছে কোনো একটা ডকুমেন্টারি এভিডেন্স বা কোনো এভিডেন্সের উপর আপনাকে সাসপেক্ট করতে পারে। কারণ সাসপেকশন হচ্ছে তাকে প্রমাণ করে দিতে হয়, এবং কোর্ট ইজ দ্য ফাইনাল অথরিটি। আপনি যে চার্জ যখন পেন করছেন, চার্জের শুধু অভিযোগিত নয়, একেবারে কোর্টের সামনে যখন দিয়েছে, এবং ইডি রেসপন্সিবল। বলুন, যে মানুষটা সকালে কি বলেন, বিকালে কি বলেন, তারপরের দিন কি বলেন তার ঠিক নেই, সেই রকম একটা মানুষের নাম সুব্রমণিয়াম স্বামী। আদালতের কোনো নির্দেশ নেই, কোনো কেস নেই, তারপরেও সুব্রমণিয়াম স্বামীর মতন একটি এই ধরনের মানুষের একটা অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল হেরাল্ডের মতন স্বাধীনতা সংগ্রামের অতন্য সৈনিক, তার বিরুদ্ধে